हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जनरल स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। आज हमारा टपिक होच्छे जनरल साइंस पार्ट 2 এবং আজকে আমাদের যে কোশ্চেন সেটটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে একটা খুবই ইজি কোশ্চেন সেট। আমরা 50টার মধ্যে 50টাই কোশ্চেন ডিসকাস করতে পারবে, অ্যান্সার করতে পারবে। এবং তার সাথে বলে রাখি এইগুলো সেই প্রশ্ন ডিসকাস করছি আজকে, যেগুলো আমরা এক্সাম দিয়ে আসার পর যখন কোশ্চেন আমরা চেক করি তখন দেখি খুব ইজি প্রশ্ন, দু একটা প্রশ্ন যেটা আমরা এক্সাম সেন্টারে ভুল করে দিয়ে চলে আসি। তো আজকে এই কোশ্চেন পেপারটা দেখো, আশা করি তোমরা 50টা অ্যান্সার করতে পারবে। তো তাদের মধ্যে তোমাদের মধ্যে যাদের একটু ভুল হচ্ছে তাহলে তোমরা বুঝতে পারবে যে ইজি প্রশ্নগুলো তোমাদের কোথায় ভুল হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি অনুঘটকের কাজ করে? তো এইগুলোর মধ্যে অনুঘটকের কাজ করে AS2O3। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। H2 এর নাম জ্বলন্ত বায়ু কে দেন, মানে হাইড্রোজেনের নাম জ্বলন্ত বায়ু কে দিয়েছেন? তো এইটা খুব একটা ইজি প্রশ্ন, কিন্তু একটা ট্রিক্স করে দিয়েছে, সেই জন্য অনেকজন ভুল করে দিয়ে চলে আসতে পারে। তো এটা মনে রাখবে, হেনরি ক্যাভেন্ডিশ হাইড্রোজেনের নাম জ্বলন্ত বায়ু দিয়েছেন। ঠিক আছে, তোমরা এটা কমেন্ট করে জানাবে যে হাইড্রোজেনের এই নামকরণটি কে করেছিলেন। এই চারটে অপশনের মধ্যে একজনও তোমার অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, নিচের কোন বিষয়গুলি রাসায়নিক সমীকরণ থেকে জানা যায়? তো অপশনগুলো কি আছে? বিক্রিয়া বা বিক্রিয়াজাত দ্রব্যের ভৌত অবস্থান, বিক্রিয়াটি তাপ উৎপাদক কিনা, থার্ড হচ্ছে বিক্রিয়াটি উভয়মুখী কিনা, এবং অপশন ডি হচ্ছে সবকটি। তো বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সার সবসময় অল অফ দিসই হয়ে থাকে। ঠিক আছে, যে কোনো তোমাদের এক্সামে যে প্রশ্নগুলো থাকবে তার মধ্যে 80 থেকে 90% প্রশ্নের অ্যান্সার যেগুলো অল অফ দিস থাকে সেইগুলোই অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, তো যারা অ্যান্সার জানো না তোমরা একটু রিস্ক নিয়ে অল অফ দিস করে দিতে পারো। ঠিক আছে, তবুও কোশ্চেনটা একটু পড়ে দেখবে। নেক্সট দেখো, রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়াকারী পদার্থকে কি বলে? ঠিক, এই প্রশ্নের অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়াকারী পদার্থকে বলা হয় বিকারক। অপশন এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট দেখো, রাসায়নিক সমীকরণ থেকে নিচের কোন বিষয়ে তথ্য পাওয়া যায়? তো রাসায়নিক সমীকরণ থেকে যে তথ্যগুলো পাওয়া যায় সেটার অ্যান্সার হচ্ছে সবগুলি কি কি? এক হচ্ছে পদার্থের অণুপরমাণুর সংখ্যা, দুই হচ্ছে বিক্রিয়া ও বিক্রিয়াজাত পদার্থ, তিন হচ্ছে গ্যাসীয় পদার্থের আয়তন মাপিক সম্পর্ক, এবং অ্যান্সার হয়ে যাচ্ছে অল অফ দিস। তারপরে দেখো, CO এবং Cl2 এর বিক্রিয়ায় উৎপন্ন COCl2 এটি কি বিক্রিয়া? তো এটি একটি হচ্ছে, দেখো অপশনগুলো হচ্ছে সংযোগ, প্রতিস্থাপন, যৌথ এবং বিনিময়। তো অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে যৌথ বিক্রিয়া। তো কার্বন মনোক্সাইড এবং ক্লোরিনের বিক্রিয়াটা যেটা উৎপন্ন হচ্ছে COCl2, এটা কি ধরনের বিক্রিয়া সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। নিচের কোনটি বিজারক দ্রব্য? এই যে চারটে অপশন রয়েছে এগুলোর মধ্যে কোনটি বিজারক? খুব ইজি প্রশ্ন, তোমাদের মধ্যে অনেকজনের অ্যান্সার জানো কিন্তু কিছুজন অ্যান্সার আশা করি ভুল করে ফেলবে। তো এখানে বিজারক দ্রব্য হচ্ছে CO, কার্বন মনোক্সাইড। জারক পদার্থ নিজে কি হয়? দেখো এটাও একটু ইজি প্রশ্ন, কিন্তু তোমাদের ভুল হয়ে যেতে পারে। জারিত হয় না বিজারিত হয়? সবসময় মনে রাখবে জারক পদার্থ নিজে বিজারিত হয়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, Na সাধারণত কি? Na মনে হচ্ছে কি? সোডিয়াম সাধারণত কি করে না? সোডিয়াম সাধারণত একটি ইলেকট্রন বর্জন করে। তো এখানে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। বিজারণ হলো কি? তো কিছুক্ষণ আগে জারণ পড়লাম, বিজারণ কি না? বিজারণ হচ্ছে, সবসময় মনে রাখবে, বিজারণ সবসময় ইলেকট্রন গ্রহণ করে। বিজারণ। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি ঠিক? তো এই বিবৃতিগুলোর মধ্যে যেটি ঠিক, এবার অপশনগুলো পড়ে নাও। সবসময় অল অফ দিস কিন্তু অ্যান্সার হয় না, তো এটা একটু ভালোভাবে পড়ে নেবে। কি না, জারক পদার্থ নিজে জারিত হয়। দেখো কিছুক্ষণ আগেই পড়লাম যে জারক পদার্থ নিজে বিজারিত হয়। নেক্সট কি দিয়েছে দেখো, বিজারক পদার্থ নিজে বিজারিত হয়। তো এটা কি হবে? বিজারক পদার্থ নিজে জারিত হয়। তাহলে এই অপশনটাও ভুল। থার্ড অপশন কি হয়েছে? জারণ ও বিজারণ একসাথে ঘটে। এইটা একদম ঠিক। তাহলে এখানে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, সবসময় কিন্তু অল অফ দিস হয় না, সেই জন্যই বললাম 80 থেকে 90% প্রশ্ন পিএসসির কোশ্চেনে কিন্তু এরকম দেয়, কিন্তু সবসময় কিন্তু অল অফ দিস হয় না। কিন্তু এমনি আদার্স যেগুলো যেমন পুলিশের এক্সাম ওইগুলোতে খুব ইজি প্রশ্ন হয়, এখানে অল অফ দিসই অ্যান্সার হয়ে যায়। তো দেখো নেক্সট, নিম্নলিখিত কোনটি বিজারক দ্রব্য? এই অপশনগুলোর মধ্যে কোনটি হচ্ছে বিজারক দ্রব্য? তো এটার অ্যান্সার হচ্ছে HI। তো এই HI এর ফুল ফর্ম কি? হাইড্রো আয়োডিক অ্যাসিড। ঠিক আছে, অপশন ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। নিম্নলিখিত কোনটি জারক পদার্থ? তো এগুলোর মধ্যে জারক পদার্থ হচ্ছে সালফার। অপশন এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। জারণ হলো কি? দেখো কিছুক্ষণ আগে কি বললাম যে বিজারণ কি করে? ইলেকট্রন গ্রহণ করে, এবং জারণ কি করে? ইলেকট্রন বর্জন করে। অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার।
হীরাকোষের সংকেত কি? তো হীরাকোষের সংকেত হচ্ছে ApSO4, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি জল শোষণ করতে পারে? তো এই অপশনগুলোর মধ্যে জল শোষণ করতে পারে গাঢ় H2SO4, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 3 আয়তন ঘন HCl এর সাথে কয় আয়তন ঘন HNO3 দিয়ে অ্যাকোয়ারিজিয়া তৈরি হয়? তো এখানে তোমরা বুঝতে পারছো, আগে এটার অ্যান্সার বলে দিই, যে 3 আয়তন HCl এর সাথে 1 আয়তন HNO3 মিলিয়ে অ্যাকোয়ারিজিয়া তৈরি হয়। তো এটাও তোমাদের অনেক সময় এক্সামে চলে আসে যে অ্যাকোয়ারিজিয়া তৈরি করতে কী কী লাগে, HCl এবং HNO3, 3 ভাগ HCl এবং 1 ভাগ HNO3। সামুদ্রিক অ্যাসিড কোন অ্যাসিডকে বলা হয়? তো এই অপশনগুলোর মধ্যে সামুদ্রিক অ্যাসিড বলা হয় HCl কে। কোনটি সবচেয়ে হালকা মৌল? এটা আমরা অ্যান্সার সবাই জানি, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, ক্ষারীয় দ্রবণের পিএইচ কত? তো সবসময় মনে রাখবে ক্ষারীয় দ্রবণের পিএইচ সবসময় 7-এর বেশি হয়, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। চিলি সল্ট পিটার কোন মহাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়? তো এটি সবথেকে বেশি পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে, অপশন সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। এবার দেখো চিলি সল্ট পিটারের সংকেত নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? তো এইগুলোর মধ্যে চিলি সল্ট পিটারের সংকেত হচ্ছে Na2SO4, ঠিক আছে। নেক্সট প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, খুব ইজি প্রশ্ন। বায়ু কি জাতীয় পদার্থ? বিভিন্ন এক্সামে এই প্রশ্নটা এসে থাকে, জলীয়, গ্যাসীয়, সমসত্ব, অসমসত্ব। এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে, এবং 23 নম্বর এটা কমেন্ট করার সময় এটা বলে দেবে যে কত নম্বর প্রশ্নের অ্যান্সার তোমরা বলছো, ঠিক আছে। 23 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেবে। তারপরে দেখো KHCO3, ঠিক আছে, এইটা কোন ধরনের লবণ? মানে যে কে কি পটাশিয়াম বাইকার্বনেট, এটি কি ধরনের লবণ? না এইটি হচ্ছে একটি অ্যাসিড লবণ, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নিচের কোনটি হাইড্রোনিয়ামের আয়ন বা কোনটি হাইড্রোনিয়াম আয়ন? তো এগুলোর মধ্যে হচ্ছে H3O+, এটি হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। তারপরে দেখো পশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন হয়ে যায়? তো সবসময় মনে রাখবে পশম দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়ে যায় কমলা। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, HCl প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী? দেখো এখানে কি বলেছে, প্রথম তৈরি করেন কোন বিজ্ঞানী? এগুলোর মধ্যে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে বিজ্ঞানী প্রিস্টলি, তিনি HCl তৈরি করেন। রসায়নের রাজা কোন পদার্থকে বলা হয়? খুব ইজি প্রশ্ন, অনেকবার বিভিন্ন এক্সাম এসছে। H2SO4কে বলা হয় রসায়নের রাজা। বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়া হাইড্রক্সাইডের সঙ্গে নিচে কোনটি মেশানো হয়? তো এটা সবসময় মনে রাখবে, বিলীয়মান রং তৈরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিলীয়মান রং তৈরি করতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে ফেনফথেলিন মেশানো হয়, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোন যুগের বিজ্ঞানীরা HNO3কে বলতেন অ্যাকোয়া ফর্টিস? তো এটা অ্যান্সার হচ্ছে অ্যালকেমি যুগ। এই প্রশ্নটা কিন্তু আগেও তোমাদের আমি পড়িয়েছি। KNO3 নিম্নের কোন ধরনের লবণ? তো KNO3 হচ্ছে কোন ধরনের লবণ? তো এটি হচ্ছে একটি নর্মাল লবণ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। লেবুতে থাকে নিচের কোন অ্যাসিড? খুব ইজি প্রশ্ন, এটা আমরা অনেকবার পড়েছি। তো লেবুতে থাকে কোনটা? সাইট্রিক অ্যাসিড। তোমরা এটা কমেন্ট করে জানাবে ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়। এগুলো কিন্তু তোমাদের সব আমি ডেসক্রিপটিভভাবেও পড়িয়েছিলাম, তো এগুলো আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। কোন ধরনের অ্যাসিড বেশি তীব্র? তো লঘু অ্যাসিড সবসময় বেশি তীব্র হয়ে থাকে, তাহলে 33-এর অ্যান্সার কি হচ্ছে এ। BF3 কি ধরনের অ্যাসিড? তো সবসময় মনে রাখবে BF3 হচ্ছে একটি লুইস অ্যাসিড। নেক্সট দেখো হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রহিতা কত? তো হাইপোফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রহিতা হচ্ছে 1। পশম দ্রবণে পিএইচ কত? তো পশম দ্রবণে পিএইচ এগুলোর মধ্যে কোনোটাই নয়। KO2 কি ধরনের অক্সাইড? তো KO2 হচ্ছে সুপার অক্সাইড, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। NH3 আমাদের শরীরের কোন অঙ্গের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকারক? তো এটি হচ্ছে চোখের পক্ষে সবথেকে বেশি NH3 ক্ষতিকারক। নেক্সট প্রশ্ন দেখো, সোডিয়াম বাইকার্বনেটের জলীয় দ্রবণে ফেনফথ্যালিনের বর্ণ কেমন হয়? এখান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন তোমাদের এক্সামে আসে।
তো সোডিয়াম বাইকার্বনেটে জলীয় দ্রবণে ফেনফথেলিনের বর্ণ কেমন হয়ে যায়, না এটার বর্ণ হয়ে যায় লাল। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পর্যায় সারণীতে কোন কোন পর্যায়ে মৌলকে আদর্শ মৌল বলে? তো পর্যায় সারণীতে সেকেন্ড অ্যান্ড থার্ড এই দুটি পর্যায়ের মৌলকে আদর্শ মৌল বলা হয়। মেন্ডেলিফের পর্যায় সারণীতে শেষতম মৌল কোনটি? দেখো এখানে লিখে দিয়েছে মেন্ডেলিফের পর্যায় সারণী। তো মেন্ডেলিফের পর্যায় সারণীতে শেষতম মৌল হলো নেপচুনিয়াম। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র কে প্রকাশ করে? তো আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র প্রকাশ করেছিলেন বিজ্ঞানী বোর। এটাও তোমাদের আগে পড়িয়েছি। নিম্নের কোনটি আদর্শ মৌল? তো নিম্নের এই মৌলগুলির মধ্যে সবথেকে আদর্শ মৌল হচ্ছে Mg। তারপরে দেখো নিম্নে কোনটি ইউরেনিয়ামের মৌল? তো এগুলোর মধ্যে ইউরেনিয়ামের মৌল হচ্ছে অপশন ডি Pu। নিম্নে কোনটি সন্ধিগত মৌল? তো এইগুলোর মধ্যে সন্ধিগত মৌল হচ্ছে Fe, মানে হচ্ছে লোহা। তারপরে দেখো অ্যাক্টিনাইডস মৌলগুলি কোন পর্যায়ে অবস্থান করে? তো এগুলোর মধ্যে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি 7। নেক্সট দেখো নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক বলেছে, ঠিক আছে। তো এগুলোর মধ্যে সবথেকে বেশি তড়িৎ ধনাত্মক হচ্ছে Na। তারপরে দেখো অ্যাক্টিনাইডস মৌলর প্রধান ধর্ম কি? তো এই মৌলের প্রধান ধর্ম হচ্ছে এরা তেজস্ক্রিয়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো বিরল মৃত্তিকা মৌল কোন পর্যায়ে অবস্থান করে? তো বিরল মৃত্তিকা মৌল যে পর্যায়ে অবস্থান করে সেটা হচ্ছে 6 নম্বর পর্যায়ে তারা অবস্থান করে। এবং লাস্ট প্রশ্ন, বিরল মৃত্তিকা বা ল্যান্থানাইডস মৌলের সংখ্যা কত? তো এটাও সবসময় মনে রাখবে, এটার সংখ্যা সবসময় হয় 14। তাহলে টোটাল আজকে আমরা 50টা প্রশ্ন ডিসকাস করে নিলাম। কেমন লাগলো? আশা করি তোমরা 50-এ 50টাই অ্যান্সার করতে পারবে। যাদের বেশিরভাগ প্রশ্ন ভুল হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু আরেকবার করে পড়ে নিতে হবে, কারণ এই ধরনের ইজি প্রশ্ন এখান থেকে হয়তো একটি কি দুটি তোমার এক্সামে পাবে। এই যে 50টা প্রশ্ন করলাম, কিন্তু এইগুলোই কি হয়, আমরা এক্সাম দিতে যাই, আমাদের মনে থাকে যে হ্যাঁ আমরা এগুলো ইজি আমরা পড়তে পারবো, কিন্তু এক্সামে ভুল করে দিয়ে চলে আসি। তো সেই ভুলগুলো যেন এখন করলে কোনো অসুবিধা নেই, কিন্তু এক্সাম সেন্টারে একদম করা যাবে না। তো এখানে আশা করি তোমরা 50-এ 50ই পেয়েছো। কে কত স্কোর করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি সেটাও কমেন্ট করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।